আর ক্লোজ সার্কিট ক্যামেরা ছিল ঠিকই, কিন্তু আর কেউ থাকতেন না। সুযোগ বুঝে নিচের ভাড়াটের ঘর বন্ধ, সেইখান থেকে জানলার গ্রিল ভেঙে ঢুকে 7 জন উঠে পড়লেন দোতলায়। উঠে একেবারে গলায় ছুরি ধরে গায়ের গয়না খুলে নিলেন এবং আলমারি পুরো লুট করে সাফ করে নিয়ে চলে গেল। কিন্তু তাদের ধরার উপায় কি? তারা তো সবাই হেলমেট পরেছিল, 7 জন হেলমেট পরেছিল, যাতে তাদের আইডেন্টিফাই না করা যায়, যাতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের চেনা না যায়। সব নিয়ে গেছে আর আমার মাথায় 2-3টে টাক মারছে, আর গলায় ধরছে, এই ধরনের হাতে দিয়ে সব খুলকে সোনার সব নিয়ে গেছে, এই কেটে গেছে। দেখো না কি যেন এরকম একটা চওড়া, নাকের নেছে, কানের নেছে, সব নিয়ে গেছে। আর বলে চিৎকার করলে মেরে দেবো। আমার কিছু নাই, মাইয়ে ভাড়া দিয়ে আসছে। হ্যাঁ, ওরকম মুখ ঢাকা। কজন ছিল? ঘরে 4-5টা ঢুকছে, 7টা দেখছি, ছোট ছোটটা। আমি জানতে পারলাম জিনিসপত্র মানে সোনা দানা যা ছিল সব নিয়ে চলে গেছে। আমাকে ফোন করেছে আমার ওই ভাগনা বউ, পুনে থেকেই ফোন করেছে। আমি থাকি বাগুইহাটিতে, আমার এই বাড়িটা আমার নয়, আমার দিদির বাড়ি এটা। এবারে আমি সকালবেলা এসছি এই ফোন পাওয়ার পরে, এসে দেখছি দিদি খুবই নার্ভাস, ঠিক মতো বলতেও পারছে না কি নিয়ে গেছে না কিছু। দেখি সব লন্ডভন্ড, আলমারি খোলা, আর একটা শোকেস খোলা। এগুলো বলছে তো যে সকাল 3:30-4টার সময় ওরা বেরিয়ে গেছে, তাতেও পুলিশ দেখছে এগুলো। আমরা শুনে আমাদের অবাক লাগলো যে দুটো বয়স্ক, ও তো বয়স্ক মানে ও তো একবারই পঙ্গুই হয়ে আছে, আর ভদ্রমহিলাও তো অনেকটা বয়স না। আমরা তো সকালে শুনলাম, রাতে তো আর শুনিনি। মুখটা চেপে ধরে আর ভজালিটা গলায় দিয়ে তারপরে তো বলেছে চুপ, নাহলে তোর গলায় কেটে দেবো গলাটা। তারপর দেখলাম আলমারি ফালমারি সব খোলা, সব নাক ছবি, হাতে লোহা বাঁধা, চুড়ি, কানে সব খুলে নিয়েছে। তোর একটা গলায় যদি ছুরি ধরে থাকে আর যদি ওরকম ভাবে সব লুট করে, তাহলে ওরকম ভয় লাগবে না? স্বাভাবিক, আমরা শুনে ভয় লাগছে, আর ও চোখের সামনে দেখেছে ওইগুলো। ভয় তো লাগবেই, ভয় লাগবে না? আমরা সকাল 5টার সময় আমার ওয়াইফ উঠে তোমার আসলাম মর্নিং ওয়াক করে, তখন এখানে দেখছে যে এখানে চেঁচাচ্ছে, কান্নাকাটি করছে। তখন গেছে, গিয়ে দেখছে যে ডাকাতি হয়ে গেছে। আমার 65-66 বছর বয়স, আজ পর্যন্ত আমরা জীবনে কোনোদিন দেখি নাই এই নলতা গ্রামে ডাকাতি। আতঙ্কিত স্বাভাবিক আতঙ্কিত মানে খুবই আতঙ্কিত। আমার তো এখন মনে হয় বাড়ি ফেলে কোথাও মানে যেতেও পারবো না, আমার বাড়িতেও কোনো সময় চলে যেতে পারে। নিশ্চুপ পাড়া, শান্ত পাড়া, সেই পাড়ায় এই ধরনের ঘটনা ঘটলে আতঙ্ক তো হবেই, ভয় তো হবেই। আসলে এই ঘটনা যারা করেছে, যে বা যারা পুরোপুরি প্ল্যান করে করেছে, কিন্তু কারা? খটকা লাগার মতো জায়গা হলো এই বাড়ির ভাড়াটে ছিল না কাল রাতে। ভাড়াটে ছিল, কিন্তু গতকাল রাতে বাড়িতে ছিল না। আর ওই ভাড়াটের ঘর দিয়েই কিন্তু দোতলায় উঠেছে। এবার আশপাশের মানুষজন বলছেন ভাড়াটের সঙ্গে ভাড়া দেওয়া নিয়ে অনেক দিন ধরেই মন কষাকষি চলছে। ভাড়াটে নাকি ভাড়া দিতই না। তাহলে কি এই নেপথ্যে ভাড়াটে, এই ডাকাতির পিছনে ভাড়াটে রয়ে গেছে? 70 বৃদ্ধ, তিনি একরকম পক্ষাঘাতগ্রস্ত, শয্যাশায়ী। দম্পতির ছেলে মহারাষ্ট্রে থাকে। জেনে শুনে এই দম্পতিকে টার্গেট করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর তিনিও তদন্তের দাবি তুলছেন। তিনিও বলছেন ভাড়াটের পিছনে থাকতে পারে। সঙ্গে তিনি উষ্মা প্রকাশ করছেন ভাড়াটের ব্যাপারে কেন স্থানীয় জনপ্রতিনিধিদের সব ডিটেল দেওয়া হয় না। এই বাড়িতে আগেও 2বার পুলিশ এসছে, থানার লোক এসছে, হ্যাঁ 2বার ঝামেলা হয়েছে। ভালো ভাড়াটে দেয় না। এই বাড়িতে যত ভাড়াটে দেয় সব নোংরা। তারপরে এমন ভাড়াটে চেয়েছে, থানার থেকে লোক এসে লোকটাকে তুলে নিয়ে গেছে। ভাড়াটে দেখে দিতে হয় তো, ঠিক ছিল না বলেই তো এই কাজ করতে পেরেছে। আমরা তো পাড়ায় থাকি, খুবই আতঙ্কিত। এইসব ঘটনাগুলো ঘটে নিজের দোষ। এরা কোনোদিনই সচেতন নয়। হ্যাঁ, পয়সার লোভে এরা মানে বাইরেকার লোকেদের ভাড়া দেয়। তার মধ্যে দুষ্কৃতও থাকতে পারে, ভালো লোকও থাকতে পারে। আমরা প্রত্যেককেই বলি যারা এই ভাড়া দিই, অন্তত আমাদের কাছে একটা করে কপি দিবে, থানায় একটা করে কপি দিবে। এরা সেগুলো পাত্তাই দেয়। বিদ্যা একা থাকলে ও থাকে, কিন্তু রেন্টাল আছে তো, মেস ছিল, তারা নিচে মেসের ছেলেগুলো কি করছিল,
তারা এগুলো একটা তাহলে কেন ওই দিনই মেসেজ ছিল না কেন? পুলিশ তো তদন্ত করে দেখুক। দিল্লি স্টেশনে হুড়োহুড়ি হয়ে পদপৃষ্ঠের ঘটনায় 18 জনের মৃত্যুর পর এবার কি টনক লড়ল রেল কর্তৃপক্ষের? আজ সকালে স্টেশন চত্বর কেমন ছিল, কোন কোন জায়গায় কি কি ব্যবস্থা নেওয়া হলো? ভিড় সামলাতে নিউ দিল্লি স্টেশনের যে মেন গেট, সেই মেন গেট খালি করে দেওয়া হয়েছে এবং 16 নম্বর প্ল্যাটফর্মকে চিহ্নিত করা হয়েছে স্পেশাল ট্রেনের জন্য। সেখানে আরপিএফ, কেন্দ্রীয় বাহিনী, জিআরপি নিয়ন্ত্রণের জন্য মোটা দড়ি বাঁধা হয়েছে। প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিকে নিরাপত্তা কর্মীরা টহল দিচ্ছেন। বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট বন্ধ, অর্থাৎ প্ল্যাটফর্ম টিকিট বিক্রি করা হবে না। দাঁড়িয়ে রয়েছি নয়া দিল্লির 16 নম্বর প্ল্যাটফর্মে। রেল মন্ত্রকের তরফ থেকে এই 16 নম্বর প্ল্যাটফর্মকেই কুম্ভমুখী অর্থাৎ প্রয়াগরাজমুখী স্পেশাল ট্রেন ছাড়ার জন্য চিহ্নিত করা হয়েছে। কি ব্যবস্থাপনার চেঞ্জ হলো এই যে দুর্ঘটনা, যে পদপৃষ্ঠ হওয়ার ঘটনা, যাতে 18 জন মানুষের মৃত্যু হলো, তারপর আমরা গতকালও এখানে ছিলাম এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে শুধু যে রেল পুলিশ এবং জিআরপি শুধু তারাই নয়, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। প্ল্যাটফর্মে ঢোকার যে মূল এন্ট্রি, সেই এন্ট্রির জায়গা বারবার করে খালি করে দেওয়া হচ্ছে, যাতে 16 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় কোনো রকমের কোনো ভিড় ঠেলাঠেলি না হয়। একই সঙ্গে এই দড়ি টাঙানো হয়েছে যাতে যাত্রীদেরকে নিয়ন্ত্রণ করা যায় যারা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাবেন। আমরা রেল মন্ত্রকের তরফ থেকে যেটা জানতে পারছি যে এই প্ল্যাটফর্মটি চওড়াতেও কিছুটা বেশি এবং যেহেতু প্রচুর যাত্রী অ্যাকোমোডেট করতে পারবে, সেই কারণে বিকেল 4টের পর থেকে সমস্ত স্পেশাল ট্রেন এই প্ল্যাটফর্ম থেকেই ছাড়া হবে এবং সেই কারণে ভিড় যাতে আরো নিয়ন্ত্রণ করা যায় তার জন্য বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত আগামী 7 দিন প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। ব্যবস্থাপনা রেলের তরফ থেকে করা হয়েছে। এবার দেখার যে স্পেশাল ট্রেন চলতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে কিনা। নয়াদিল্লি থেকে মৈত্রী ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 বাংলা। तो ऐसी भीड़ भड़ा के आज कैसा लग रहा है कि मतलब व्यवस्था अच्छी है, सिक्योरिटी अच्छी तो है। आज प्रयागराज जाने के हिंदुस्तान के लिए व्यवस्था तो हमेशा ठीक ठाक है। घटना तो दुर्घटना तो असमस्यात होता है, कोई जानबूझ के तो होता नहीं। अभी सामान तो ठीक है, मैंने पहला जैसे बहुत भीड़ रहता था, पर अभी तो भीड़ नहीं है। अभी भीड़ नहीं है, अभी कम भीड़ है। तो लग रहा है कि आराम पहुंच जाएंगे प्रयागराज। तो कैसे करके जाना हाईवे। শুধুমাত্র তাই নয়, এই নিউ দিল্লি স্টেশনের ঘটনার সঙ্গে সঙ্গে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বিভিন্ন জায়গার ছবি। আমরা গতকাল আসানসোলের ছবিও দেখিয়েছি। এইরকম একটা পরিস্থিতিতে কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য 60টি বড় স্টেশনে হোল্ডিং এরিয়ার ব্যবস্থা করা হয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে ফোনে। আবির বলতে পারবে, আবির এই স্থায়ী হোল্ডিং এরিয়া কি, এই হোল্ডিং এরিয়া কি? প্রথমত হচ্ছে যে রাজ্যের বা দেশেরও একাধিক স্টেশন রয়েছে যেখানে হচ্ছে ট্রাফিক বা প্যাসেঞ্জার মুভমেন্ট সব থেকে বেশি হচ্ছে, তো সেরকম স্টেশনগুলোকে বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে একাধিক স্টেশন রয়েছে যেখানে আবার অমৃত ভারত প্রকল্পের কাজও চলছে, অর্থাৎ রেল স্টেশনের চেহারা দেখে মনে হবে একটা ঝাঁ চকচকে এয়ারপোর্টের মতো অবস্থা হচ্ছে। বহু সময় দেখতে পাওয়া যায় যে প্যাসেঞ্জারের যাত্রী ধারণ করার ক্ষমতা বহু জায়গাতে আইল্যান্ড প্ল্যাটফর্ম, অর্থাৎ একই প্ল্যাটফর্ম, তার দুদিকে দুটি ট্রেন এসে দাঁড়ায়, একই সময় ট্রেন ঢোকা বা বেরোনোর বহু ভিড় হয়। আবার বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক স্টেশনগুলোতে প্ল্যাটফর্মের এরিয়া বাদ দিয়ে যে অংশ রয়েছে সেখানেও জায়গা অত্যন্ত কম। এছাড়া এখন বাণিজ্যিকরণের জন্য একাধিক জায়গাতে বিভিন্ন দোকান, মল রেল স্টেশনের মধ্যেই হচ্ছে, ফলে ভিড়ের চাপ বা বিশেষ বিশেষ সময় প্রচুর সংখ্যক যাত্রীরা সেখানে উপস্থিত হলে খুব খারাপ পরিস্থিতি তৈরি হতে থাকে। ফলে এই সমস্ত জায়গাগুলোতে হোল্ডিং এরিয়া এখানেই তৈরি করা হচ্ছে যে স্টেশনের বাইরে রেলের যে জায়গা রয়েছে সেখানে আলাদা করে কোনো শেড তৈরি করতে পারা যায় কিনা। দ্বিতীয়ত কোন সময়ের জন্য ট্রেন ঢুকবে বেরোবে সেই জায়গাটাকে আন্দাজ করে
কতটা ভিড় হবে সেই আন্দাজটি করে স্টেশনারি কোনো একটি প্রান্তে আলাদা করে সেই সমস্ত যাত্রীদের বসিয়ে রাখা যায় কিনা। এবার হচ্ছে যারা জেনারেল ক্লাসের টিকিট কেটেছেন তাদেরকে নির্দিষ্ট কোনো চ্যানেল দিয়ে সেই ট্রেনের কাছে নিয়ে আসা, যাদের হাতে সংরক্ষিত কামরার টিকিট রয়েছে স্লিপার এসি তাদের জন্য আলাদা ব্যবস্থা করা, এই সংক্রান্ত পরিকল্পনা করতে বলা হয়েছে। ইতিমধ্যেই সমস্ত ডিআরএমদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে তাদেরকে এই সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা করতে বলা হয়েছে এবং এই পরিকল্পনার বিষয়ে তারা আরপিএফ এরও সাহায্য নেবে, প্রয়োজনে রাজ্য পুলিশের সাথেও কথা বলে এটা ডিটেল তারা একটা প্ল্যান বা তারা তৈরি করে রাখবে। ফলে দিল্লির যে ঘটনা সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আপাতত বিভিন্ন বড় স্টেশনগুলোর ক্ষেত্রে এই ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে হচ্ছে রেল। এবং আজকে একাধিক জায়গাতে ডিআরএমরা বিভিন্ন বড় স্টেশন পরিদর্শন করা শুরু করেছেন, আধিকারিকদের সাথে কথা বলছেন, কমার্শিয়াল বিভাগের সঙ্গে কথা বলা হচ্ছে এবং যারা স্টেশন যারা পরিচালনা করেন তাদের সাথে কথা বলে এই সংক্রান্ত বিষয় তৈরি করার কাজ শুরু করা হয়েছে। ধন্যবাদ। এরই মাঝে অনেকে আছেন যারা একেবারে রিজার্ভ টিকিট কাটার পরেও রিজার্ভেশন আছে তারপরেও ট্রেন পর্যন্তই পৌঁছতে পারেননি। এমন ভিড়, বাধ্য হয়ে ঘাটের কড়ি খরচ করে রিজার্ভেশন যেমন আছে থাকলো, আবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাসে করে তাদের আসতে হয়েছে। এ তো দেখুন 32 জনের একটা টিম, তারা হুগলি থেকে গিয়েছিলেন, কুম্ভযাত্রা করেছেন। তারা ফেরার সময় রিজার্ভেশন রয়েছে অথচ তারা ভিড়ের চোটে ট্রেনে উঠতেই পারলেন না। স্টেশনে উঠেছি, স্টেশনে তো উঠে পা ফেলার জায়গা নেই কোনো রকমে, তাও খানিকটা এসে একটু বসার জায়গা পেয়েছি, বসে তারপরে এবার স্টেশনে যখন এসেছি যা অবস্থা, মানে দাঁড়াবারও রাস্তা নেই, এত ভিড়ে বিড়ম্বনা। সব লোকেরা বলছে যে কী করেছে ট্রেনে উঠবো তার ঠিক নেই, না ট্রেনে তো উঠতে পারলামই না, যা ভিড়। আমার সাথে আরও দুজন ছিল, তাকে তো এমন চেপটে দিয়েছে মানে ওখানেই মরে যেত। খুব মানে করে ভাগ্য করে মানে ওনাকে ফিরিয়ে এনেছে। 3 মাস আগে টিকিট কাটা, অ্যাডভান্স টিকিট কাটায়, তারপরে প্রয়াগটা চালু হয়েছে। যদি জানতাম যে এইভাবে প্রয়াগ হবে, প্রয়াগ নাহলে আমরা টিকিটটা ক্যান্সেল করে দিতাম। এরকম পরিস্থিতিতে আমরা যেতাম না। রেলের থেকে কোনো সুবিধা না, রেলের থেকে সেরকম কোনো ব্যবস্থা একটু করলে পরে ভালো হতো।